এখন থেকে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের। ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য সরকারকে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ, হাইকোর্টের রায়। শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন, এটা দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন শেখ হাসিনা। অতি উৎসাহী ছিলেন জেএমপির হাবিব ও ডিবির হারুন। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি। নারীদের নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদ ঢাবি ছাত্রদলের। কৃষি বিশ্ববিদ্যালয়ে আজও রেলপথ অবরোধ। চবির হামলার ঘটনায় মামলা, অস্থিরতা কমানোর চেষ্টায় সরকার। জুলাই সনদ পিআর ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় সব দল। গণবিরোধী তৃতীয় শক্তির ক্ষমতায় আসার পথ তৈরির আশঙ্কা বিশ্লেষকের। ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। কক্সবাজারে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, কয়েকজন পুলিশ সদস্য আহত, আটক ৩। গাজীপুরেও অভিযানে গিয়ে হামলার শিকার ২ কর্মকর্তা। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট। এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি দেখবেন সর্বোচ্চ আদালত। আগে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলেও পরোক্ষভাবে হস্তক্ষেপ করতেন নির্বাহী বিভাগ। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে টানাপোড়েন এবং বিচার বিভাগে দ্বৈত শাসনের অভিযোগ করায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এই কারণে শুধু তাকে পদ হারাতেই হয়নি, করা হয় দেশ ছাড়া। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন এই কারণে সরকারের পছন্দ মতো আদেশ না দিলে বদলি, বরখাস্ত সহ নানা হয়রানির শিকার হতে হতো বিচারকদের। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিলেন উচ্চ আদালত। বাতিল করা হয়েছে বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়েছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো আদালত বলেছেন যে যেহেতু ১১৬ অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে, কাজেই পরিবর্তিত ১১৬ অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। আইনজীবীরা বলছেন এ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন শেখ হাসিনা। অতি উৎসাহী ছিলেন জেএমপির হাবিব ও ডিবির হারুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তুলে ধরেন আন্দোলন দমনে শেখ হাসিনা সহ সরকারের ভূমিকা। আসামি থেকে রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন। মঙ্গলবার সকাল ১১টা ৫০ সাক্ষ্য দেয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময় আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ওই সময়কার আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে
এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার। সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিজিএফআই সেলের নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনা নয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। এবছরের 24শে মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল মামুন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান। এর আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অগাস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা জানান, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পূর্বাচলে নিয়ম বহির্ভূতভাবে ৩০ কাঠা প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইবা ওয়াজেদ পুতুলকে প্রধান আসামি করে মামলাগুলো করে দুদক। এর আগে সাক্ষীরা জানান, ক্ষমতার অপব্যবহার করে রাজুকের আবাসন নীতিমালার সব আইন লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্লট বরাদ্দের জন্য রাজুককে নির্দেশের চিঠি সহ সংশ্লিষ্ট সব নথিপত্র আদালতে দাখিল করে দুদক। নির্বাচন সামনে রেখে অযৌক্তিক জেদের রাজনীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। দলগুলো নিজ নিজ দাবিতে অনড় থাকলে ক্ষমতায় আসতে পারে তৃতীয় পক্ষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর মতপার্থক্যকে এভাবেই দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর হয়নি। তাই ভোট নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের শঙ্কার কথা বলছেন রাজনীতিকরা। রাজনীতিতে হঠাৎ উত্তেজনার মধ্যে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেও নিজ নিজ অবস্থান থেকে সরেনি দলগুলো। সংসদের বাইরে সংবিধান সংশোধনে রাজি নয় বিএনপি। জামায়াতের চাওয়া সনদ বাস্তবায়নে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এনসিপির দাবি আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই অ্যাক্টরদের মধ্যেই যদি ভিন্ন মত থাকে, তাহলে তো এটা নিয়ে তো সাধারণ মানুষের শঙ্কা থাকাটা স্বাভাবিক। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, দলগুলো নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকলে সহজ করবে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ। জামাত বা এনসিপি তারা এখন যে দাবিগুলো উপরে স্টিক করে আছে, বিএনপি যদি স্টিক করে যা আমরা মানব না, তারা যদি বলে তোমাকে মানতে হবে, সবাই হারবে এই গেমে। যদি ধরেন এই একগুঁয়েমিতার কারণে নির্বাচন না হয়, যারা দেশে ডেমোক্রেসি চায় না,
সেই তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে, সামরিক শাসন আবার শুরু হবে দেশে, অথবা এই ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। বিশেষ করে যদি সামরিক শাসন আসে, তখন কিন্তু আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। দ্রুত ঐক্যবদ্ধ না হলে খারাপ ভবিষ্যতের দায় সব দলকেই নিতে হবে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। একেবারেই অযৌক্তিক জেদাজেদির রাজনীতি আমাদের সামনে অন্ধকার দিকে নিয়ে যাবে। এখনো যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে যে ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সের প্রবণতা আরও বাড়বে সামনে। সেই অবস্থায় যেন দেশকে তারা যদি তারা নিয়ে যেতে চায়, এটার দায় দায়িত্ব তখন তাদেরকেই বহন করতে হবে। নির্বাচন ও দাবি দেওয়া একসঙ্গে চলতে পারে এমন মন্তব্য করে ডক্টর সাব্বির মনে করেন, বৃহৎ স্বার্থে সবাইকে এক হতেই হবে। দেশে যে এখন অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এটার কারণে তাদের উপরে সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সরকারের না থেকেও বিএনপির কাছে নানা দাবি তোলা হয় মন্তব্য করে গয়েশ্বর জানান, দেশ পরিচালনার দায়িত্ব পেলে এসবের সমাধান করা হবে। নির্বাচন বানচালে নানা কর্মকাণ্ড দেখা যাচ্ছে অভিযোগ করে শত্রুদের মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। বিএনপি জামাত এনসিপির পর এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 7টি দলের সঙ্গে বৈঠক করবেন। বিকেল 5টায় সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে এবং এতে বিএনপি, জামাত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা, এমন কথাও প্রেস উইং থেকে জানানো হয়েছে। ডাকসু নির্বাচন ইস্যুতে রিটকারী শিক্ষার্থীকে সাইবার বোলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। 24 ঘন্টার মধ্যে গণধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে শিবির সমর্থিত প্যানেল বলছে, ছাত্রদল ট্যাগিংয়ের রাজনীতি শুরু করেছে। হুমকিদাতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রিটকারী প্যানেল অপরাজয় 71 ও অদম্য 24 প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মধ্যেই রিটকারী প্রার্থী বিএম ফাহমিদ আলমকে ফেসবুকে এক শিক্ষার্থীর বাজে মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়। প্রতিবাদ জানিয়েছে বেশিরভাগ প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার বেলা 12টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নারী নেত্রীরা অভিযোগ করেন, রিটকারীর মতোই নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। বুলিংয়ে শিবির জড়িত জানিয়ে কঠোর বিচারের দাবি করেন তারা। এখন কেন কোনো নারী এই জিনিসগুলোতে আসে না? কেন পলিটিক্সকে তারা ভয় পায়? কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায়? কারণ হচ্ছে সাইবার বুলিং। আন্দোলনের ঢাল হিসেবে ভাইদেরকে রক্ষা করা, কিন্তু দিন শেষে কি হয়? তাদেরকেই সেই ভাইরাই তাদেরকে স্ল্যাট শেমিং দিচ্ছে, বিভিন্ন অপবাদ দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে। আমরা এই ধরনের ক্যাম্পাস চাই না। নারীত্বের উপর আক্রমণ করে যে ঘটনাটি ঘটেছে, তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, নিন্দনীয় এবং গর্হিত আচরণ। রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া শিবিরের কর্মীর ছাত্রত্ব বাতিলের দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস পদপ্রার্থীরা। নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে
চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকেই লাল কার্ড দেখাবে। যথার সময় ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, এইটাই আমাদের দাবি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে প্রচারণায় এসে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, গণধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এছাড়াও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেল হুমকিদাতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাব তার কাছে। মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজকে প্রচারণার পাশাপাশি সবচেয়ে বেশি যেটি আলোচনায় সেটি হচ্ছে রিটকারী এক প্রার্থীকে একজন শিক্ষার্থীর কটূক্তি, সেটি নিয়েই আসলে গতকালকে যখন এই কটূক্তিটি ফেসবুকে সামনে আসে সবার, তখন থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে প্যানেল থেকে সামগ্রিকভাবে এই প্রতিবাদ জানানো হয় এবং এই প্রতিবাদের এক পর্যায়ে আমরা দেখেছি কালকেও জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আজকে সকালে 12টার দিকে আমরা যেটি দেখেছি টিএসসি থেকে ছাত্রদলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে এবং সেই বিক্ষোভটি শেষ হয়েছে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে। পরবর্তীতে সেখান থেকে তারা উপাচার্যের কার্যালয়ে গিয়েছে, কার্যালয়ে গিয়ে যে প্রধান ফটক সেখানে তারা অবস্থান নিয়ে তারা যেটি জানিয়েছে যে যেই শিক্ষার্থীটি কটূক্তি করেছে তার নাম আলী হোসেন এবং তিনি 21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সে জহুরুল হক হলের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, সে শিবিরের রাজনীতির সাথে জড়িত এরকম অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে করেছে এবং ফেসবুকের বেশ কিছু স্ক্রিনশট তারা দেখিয়ে তারা বলেছে যে সে বিভিন্ন প্রোগ্রামে এবং বিভিন্ন পোস্টে সে নিজেকে শিবিরের কর্মী হিসেবে দাবি করেছে। তো এই দাবির প্রেক্ষিতে শিবিরের যিনি ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম তিনি যেটি করেছেন, তিনি উল্টো ছাত্রদলের দিকে অভিযোগ করেছেন যে সে আলী হোসেনের বেশ কিছু পোস্টের সাথে ছাত্রদলের সম্পৃক্ততা আছে, এরকম একটি অভিযোগ সাদিক কায়েম আজকে করে এটি বলেছেন তারা ট্যাগিংয়ের রাজনীতি করছে এবং সেই ট্যাগিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসে সেই শিক্ষার্থী যিনি কটূক্তি করেছে তার কঠোর শাস্তির দাবি সকল প্যানেলের পক্ষ থেকে করা হয়েছে। এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী মাসুদুর রহমান। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ, চলছে জমা দেওয়ার কার্যক্রম। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। এদিকে ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে হুমকির প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রদল। মনোনয়নপত্র তুলতে প্রার্থীদের শেষ দিনের ব্যস্ততা, একযোগে চলছে জমা দেওয়ার কাজও। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়ায় প্রশাসন। একই সঙ্গে সোমবার থেকে শুরু হয় জমা নেয়ার কার্যক্রম। আমরা চাচ্ছি এই ইলেকশনটা যদি নিয়মিত চর্চার মধ্যে থাকে, আগামীতে এটা থাকবে না। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। এদিকে ছাত্র সংসদ নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকালে মুরাদ চত্বরে প্রচারণা চালায় শিবির সমর্থিত প্রার্থীরা। 4টি দলে ভাগ হয়ে প্রচারণায় অংশ নেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। আমরা চাই নেতারা এখন যেরকম হচ্ছে সবার কাছে যাচ্ছে, সবার ডাউন টু আর্থ হয়ে সবার কাছে পৌঁছাচ্ছে, তো নির্বাচনে জেতার পরে যেন তারা ছাত্রদের সাথে কানেক্টেড থাকে। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং তাদের পরামর্শগুলো নিয়েই আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডাকসুর যে প্রচারণা সেগুলো কঠিন করে রেখেছে। এদিকে ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রদল। আহসানুল করিম, সময় সংবাদ। ছাত্র সংসদ নির্বাচনের আরো খবর জানবো। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমেই যাচ্ছে জয়ের কাছে। জয়, পঞ্চম দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজ কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। আমরা দেখেছি সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্যানেলের বিভক্ত হয়ে কিন্তু নির্বাচন প্রচারণায় অংশ নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা।
জানেন যে সকাল 11টা থেকে বাংলাদেশ ছাত্র শিবির কিন্তু নতুন কলা ভবন থেকে শুরু করে মুরাদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল শাখা রয়েছে সেই ছাত্রদল শাখার পক্ষ থেকে 4 ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে এবং তারা ভোট প্রার্থনা করেছে এবং সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেছে। একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনী প্রচারণার পাশাপাশি কিন্তু তারা একটি প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ব্লগিংয়ের মাধ্যমে অপমানিত করার যে ব্যাপারটি ছিল সেই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পর্যায়ে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার প্রতিবাদে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 179 জন প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এর মধ্যে 60টি প্যানেল ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং 60টি প্যানেলের আওতায় কিন্তু 4টি সংগঠনের আওতায় প্যানেলে নির্বাচন করছে প্রার্থীরা। একই সাথে কিন্তু বাকিগুলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সামান্য কিছু অভিযোগ রয়েছে, এর বাইরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা কিন্তু দারুণভাবে নির্বাচনের আমেজ ফুটিয়ে তুলেছেন বলে আমরা দেখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী যে প্রচারণা চলছে সেই প্রচারণা কিন্তু দারুণ উদ্যমে চলছে এবং একই সাথে কিন্তু ভোট প্রার্থনা করছে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা। সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনী প্রচারণার চলমান অবস্থায় আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উচ্চ আদালতে রিট করা এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এবং তার যিনি ধর্ষণ করার হুমকি দিয়েছেন তার বিচার, শাস্তি এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে দুজন নারী প্রার্থী রয়েছেন ছাত্রদলের, তাদেরকে হেনস্থা করার প্রতিবাদে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সভা করছে ছাত্রদল এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং এর আগে তারা বিক্ষোভ মিছিল শুরু করে এই প্যারিস রোড থেকে। এই বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় এবং তারা সিনেট ভবনের সামনে এই মুহূর্তে সমাবেশ করছে। সমাবেশে তারা যেটি বলছেন যে ডাকসু যিনি রিট করেছিলেন ডাকসু নির্বাচন কেন্দ্র করে সেই নারীকে ধর্ষণের যিনি হুমকি দিয়েছেন তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তার কঠিন শাস্তি দিতে হবে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিবির এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠনের সাথে ছাত্রদলের নেত্রীদের হেনস্থা করেছিলেন তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধেও বিচারের তাদেরকে আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্ত করতে হবে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র উত্তোলন সেটি চলমান রয়েছে এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি আজকে 10 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত 402 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের। অন্যদিকে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে একটি বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। সেই বৈঠক শেষ হলে আসলে সিদ্ধান্ত জানা যাবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা এবং এর আগে জ্যাকসু নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মোজাফর হোসাইন জয়। ময়মনসিংহে আজও রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছেন তারা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলমান অস্থিরতা কমাতে সরকার কাজ করছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। ময়মনসিংহে 6 দফা দাবিতে চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক, কোষাধ্যক্ষের কার্যালয় ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে শহরের জব্বারের মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। সেখান থেকে দুপুর 1টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের বের করে দেয়। একই সময়ে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় তালা দেওয়া হয়। বিবৃতির পর থেকে তারা আমাদের সাথে অর্থাৎ প্রশাসন কর্তৃক আমাদের স্টুডেন্টের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি। 6 দফা দাবি মেনে আমাদের যত তাড়াতাড়ি ক্লাসটা যেন শুরু করে দেয়, এই আশ্বাস আমরা করছি। আর এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে দুপুর 12টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা প্রধান বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।
ক্যাম্পাসে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে থাকবে যৌথ বাহিনী। এদিকে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সব পরীক্ষা কার্যক্রম। তবে কোনো বিভাগের পরীক্ষায় যদি শতভাগ উপস্থিতি দেখা যায় তাহলে সেই বিভাগের পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে 9 দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। তবে মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তবে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হবে বলে মনে করেন তিনি। সর্বপার্টি গ্রাহ্য একটা সিদ্ধান্ত। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সবশেষ খবর জানবো। ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং চট্টগ্রামে আছেন তারিফ রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি ওবায়দের কাছে। ওবায়দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন বেশ উত্তপ্ত রয়েছে, কারণ শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে বহিরাগতরা আবারও হামলা চালাতে পারে। এমন আশঙ্কা থেকে সকল শিক্ষার্থী সবগুলো হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং তারা কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। সেই বিক্ষোভ মিছিলটি আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। এই মুহূর্তে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার শিক্ষার্থীরা এই রেল লাইনে, যে জব্বরের মোড়ের যে রেল লাইন, এই রেল লাইনে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই বিভিন্ন সূত্র থেকে তারা খবর পেয়েছেন বহিরাগতরা আবার হামলা চালাতে পারে, এমন শঙ্কা প্রকাশ করছেন। আসলে এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষের কার্যালয় সেটি তালা মেরে দিয়েছেন। পাশাপাশি যে ব্যাংক রয়েছে, পূবালী ব্যাংকের শাখা, সেখানেও তারা তালা মেরে দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ে চলবে না যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, সেই 6 দফার দাবির বিষয়ে প্রশাসন কোনো ধরনের রেসপন্স না করে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনো ধরনের উদ্যোগ না নেয়। তবে আমরা দেখেছি এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। আমরাও চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু আমরা আসলে আমাদের গণমাধ্যম কর্মীরা ফোন দিলেও আসলে ফোন ধরা হচ্ছে না। সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত প্রশাসনের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির বিষয়ে প্রশাসন কর্ণপাত করছে না। এই মুহূর্তে যেহেতু একটি বহিরাগতদের হামলার একটা শঙ্কা প্রকাশ করেছেন, সেই জন্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের বেশ কিছু সদস্য এই ক্যাম্পাসে এসে তাদেরকে নিরাপত্তার জন্য এখানে এসেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির বিষয়ে প্রশাসন এখানে এসে শিক্ষার্থীদের সাথে তাদের যে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার সহ তাদের 6 দফা দাবির বিষয়ে আলোচনা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই রেলপথ অবরোধ করবেন বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, সেই পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা যদি পদত্যাগ না করে এবং এ প্রকাশ্যে যে ভিসি তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে, এবং যে তাদের যে 6 দফা দাবি, মূল যে দাবিটা এই কম্বাইন্ড ডিগ্রি যে দাবি, সেই দাবির তারা আসলে এই দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটি বলছেন। আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সহকর্মী তারিফ রহমান। আজ বিকেল 3টায় শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি 560তম সিন্ডিকেট সভা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পরবর্তী পদক্ষেপ কি নেবেন বা তাদের মধ্যে কি বোঝাপড়া হবে সেই নিয়ে আসলে বিকাল 3টায় শুরু হচ্ছে জরুরি সিন্ডিকেট সভা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রাত 12টা পর্যন্ত অব্যাহত রয়েছে 144 ধারা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত সকল ধরনের পরীক্ষা স্থগিত করে রাখা হয়েছে এবং ক্লাস কার্যক্রম চালু থাকলেও আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তেমন শিক্ষার্থীর আনাগোনা ক্যাম্পাসে ছিল না এবং পুরো ক্যাম্পাস আসলে নীরব ছিল বলা যায়। কিন্তু দুপুর 12টার দিকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে দেখেছি যে এই সংঘর্ষের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা পালনকে কেন্দ্র করে, অর্থাৎ নীরব ভূমিকা লক্ষ্য করে তারা বিসি এবং প্রক্রিয়াল বডির পদত্যাগ দাবি করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আমরা এই বিষয়টি দেখেছি। এর পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে যৌথ বাহিনীর বেশ কড়া নিরাপত্তা এবং যৌথ বাহিনী নিরাপত্তার চাদরেই ডেকে রেখেছেন বলা চলে
এবং পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে যারা ওই 2 নম্বর গেট এলাকায় বসবাস করেন তারা আসলে এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অর্থাৎ হলগুলোতে অবস্থান করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসলে যে 2 নম্বর গেট পরবর্তী সময়ে তারা যদি সেখানে থাকতে চান তখন আসলে তাদের নিরাপত্তাটা কতটুকু নিশ্চিত হবে সেটি আমাদেরকে তারা বলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে একটি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু আমাদেরকে পুলিশ প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং থেকে আমার কাছে সর্বশেষ। তারিফ রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং এর আগে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ নেন। বলেন, নূরের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও পরিস্থিতি নাজুক। এ সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিন রাজধানীর বিজয়নগর এলাকায় সোমবার আহত হওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালেও যান মির্জা ফখরুল। এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। তো অভ্যুত্থানের পরেও এখন যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করেন। বাইরে তার একটা ইভ্যালুয়েশন দরকার, কারণ আপনার তার যে যেমন এখনও আপনার সে খেতে পারে না, তা পাইপ দিয়ে খেতে হয়, লিকুইড খেতে হয়। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে যারাই আঘাত করুক, আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার। নীলফামারীর উত্তরা ইপিজেডে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই, নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ সহ 23 দফা দাবি নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট কারখানার শ্রমিকরা। সকালে মালিকপক্ষ ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার সেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আর্মির গাড়িগুলোর ওইদিকেই ছিল, যখন গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে, ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে। অবরোধ করছে, এখন সেনাবাহিনী বলছে যে আজকে কোনো আন্দোলন চলবে না, আজকে অবরোধ করা চলবে না। যখন গুলি শুরু করছে তখন পাবলিকও দেখা দিল, তার মধ্যে কয়েকজন নিহত হয়ে গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে পরিস্থিতি শান্ত থাকার কথা জানায় বিজেপি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে কারখানাটির শ্রমিকরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দুপুরের সময় আরও থাকছে। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা আমিনুল ইসলাম বুলবুলের। দেশের প্রয়োজনে আরও কাজ করতে চান সাবেক অধিনায়ক। কক্সবাজারে বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরে যৌথ বাহিনীর সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। এদিকে গাজীপুরেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জায়গায় স্থাপনা উচ্ছেদে গেলে হামলা করা হয়। এতে আহত হন বেশ কয়েকজন। বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকা। সকাল 10টায় কাফনের কাপড় ও ব্যানার নিয়ে নদী তীরে অবস্থান নেন স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে সেখানে প্রশাসন, বিআইডব্লিউটিএ ও পুলিশ গেলে তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে স্থানীয়দের ছোড়া ইট পাটকেলে আহত হন পুলিশ সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগিয়ে গেলে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। এই সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে ফের শুরু হয় কথা কাটাকাটি। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। তবে নিয়ম না মেনে উচ্ছেদ কার্যক্রম চলছে বলে অভিযোগ দখলদারদের। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাদের কোনোভাবে অফিসিয়ালভাবে কোনো সিডিও ইস্যু করা হয় নাই। আমাদের এভাবে অবৈধভাবে
ওনারা বলতেছে যে হাইকোর্টের অর্ডার আছে, ওনারা কোনো হাইকোর্টের অর্ডারও আমাদের দেখাইতে পারে না এই পর্যন্ত। বিআইডব্লিউটিএ বলছে নদীর 50 একর জমি অবৈধ দখলে রেখেছে উন্নয়ন ইন্টারন্যাশনাল, আর প্রশাসন বলছে সম্পূর্ণ জমি উদ্ধারের আগ পর্যন্ত চলবে অভিযান। প্রথমে আসার পরে মানুষ অনেকেই হচ্ছে গিয়ে না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছে। ওনাদের ভাষ্যমতেই 50 থেকে 60 একর জমি আমরা আজকে উন্মুক্ত করতে পারবো। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। ভেঙে ফেলা হয় শতাধিক দোকানপাট। এ সময় কর্মকর্তাদের উপর দখলদাররা হামলা করলে আহত হন 2 সার্ভেয়ার। আমি উৎসব শুরু করেছি আজকে, সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি, আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আহসানুল করিম, সময় সংবাদ। হাসপাতালের ভেতরে রোগীর চাপ আর বাইরে মশার উপদ্রব, এই দুয়ে মিলে ডেঙ্গি এখন বড় উদ্বেগের নাম। সংক্রমণ গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেছে। মৃত্যুহারও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণে দরকার নতুন পদক্ষেপ আর সম্মিলিত উদ্যোগ। হাসপাতালে শয্যাশায়ী রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস। এডিসের কামড়ে শুরু হওয়া জ্বর এখন আতঙ্ক সবার কাছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার প্রায় 3 গুণ। চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তবে মৃত্যুহার তুলনামূলক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে। কীট তত্ত্ববিদরা বলছেন বৃষ্টি আর ভ্যাপসা গরম, এই দুই মিলিয়েই এডিস মশার প্রজননের পরিবেশ তৈরি হচ্ছে। মশক নিধনে জনসম্পৃক্ততা জরুরি। প্রান্তিক পর্যায়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। যারা স্প্রে মেশিন চালান, ফগার মেশিন চালান, তাদেরকে ট্রেন করতে হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা আবহাওয়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ঢলের 8 বছর পেরোলেও ফেরানো যায়নি একজনকেও, উল্টো এখনও চলছে অনুপ্রবেশ। বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আগের চ্যালেঞ্জগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু সংকট, যা প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করে তুলছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পেরিয়ে গেছে 8 বছর। বিশ্বের অন্যতম আলোচিত এই মানবিক সংকট সামাল দিতে অনেক ক্ষমতাধর দেশ ও সংস্থা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসনে নেই কোনো অগ্রগতি। এতদিনে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, উল্টো এখনও অনুপ্রবেশ ঘটছে সীমান্তের ওপার থেকে। বিশ্লেষকরা মনে করেন জটিল ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সহযোগিতায় ঘাটতির মতো পুরনো চ্যালেঞ্জগুলো যেমন রয়েছে, তেমনি মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, অভ্যন্তরীণ সংঘাতের মতো নতুন নতুন ইস্যু যুক্ত হওয়ায় আরও জটিল হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। সেক্ষেত্রে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কেবল বাংলাদেশের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন প্রভাবশালী দেশগুলোর কার্যকর ভূমিকা আর বাস্তবমুখী উদ্যোগ। বস্তুগত অর্থে অবস্থার কোনো পরিবর্তন নাই। চীন, ভারত, রাশিয়া যদিও তারা মুখে বলেন রোহিঙ্গা সমস্যার সমাধান বা প্রত্যাবাসন দরকার, কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভূকৌশলগত লক্ষ্য থাকার ফলে এই বিষয়টাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মোবিলাইজ করার, সমন্বিত করার যে প্রয়াসটা আমরা করছি, সেই প্রয়াসে এখন আমরা সফল হতে পারিনি। আন্তর্জাতিক চাপ প্রয়োগের যে ব্যবস্থাটার প্রতি আমাদের আগ্রহ আছে, সেখানে চীন, রাশিয়া আমাদের সাথে সহমত নয়। এই অঞ্চলের ভূ রাজনীতি অতীতের চেয়ে আরো বেশি সেটা সংকটটা বেড়েছে বলে মনে হয়। বিভিন্ন সশস্ত্র সংঘাতগুলো বেড়েছে, সেটাও একটি এখনকার পরিবর্তন। আগের যে বাধা তা ছিলই, তার সাথে উপর্যুপরি যুক্ত হয়েছে যুদ্ধাবস্থা এবং ভূ রাজনীতির জায়গা।
এর মধ্যে অস্ত্র বাজারেরও একটা ভূমিকা রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের মধ্যে। তারা বলছেন, প্রথাগত কূটনীতি এড়াতে চাইলে জাতীয়ভাবে ঐক্যমত্য থাকা প্রয়োজন। আপাত দৃষ্টিতে এটা একটা ভালো কৌশল, যদিও এটা যারা বিশ্লেষণ করছেন তাদের মধ্যে দ্বিমত আছে। ভালো কৌশল এই জন্য যে আমরা এখনো নিশ্চিত না যে কারা পুরোপুরি ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, কাজে আমরা দুটো চ্যানেলই ওপেন রাখার চেষ্টা করছি। আরাকান আর্মির দিক থেকে এমন কোনো বক্তব্য আসেনি যে তারা রোহিঙ্গাদেরকে নিতে আগ্রহী। আর 2 নাম্বার, আমরা তাদের সাথে সংযুক্ত হলে সেখানে আমার পররাষ্ট্রনীতির প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে সেখানে পরিবর্তনের প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি এ ব্যাপারে জাতীয়ভাবে যারাই স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে তবে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া প্রয়োজন। কারণ তা না হলে এগুলো কনসিকুয়েন্স তৈরি হতে পারে এবং সেই কনসিকুয়েন্সটার জন্য তখন কে দায়ী হবে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু পরিস্থিতি আরো জটিল রূপ নিচ্ছে, তাই এগোতে হবে সতর্কতার সঙ্গে কৌশলগত সব দিক বিবেচনায় নিয়ে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 900 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 3000। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম, মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ, হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকার দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে, হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর, বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের প্রয়োজনে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে একথা জানান বুলবুল। অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। আমার বয়স হচ্ছে এই ক্রিকেট বোর্ডে হচ্ছে 3 মাস। সো এই সমস্যাগুলো দেখছি এবং এগুলো এত এসেনশিয়াল এবং এত হাই প্রায়োরিটি, এগুলো আমাদের বুঝতে হবে এবং কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। এবং নারীদের নিয়ে সাইবার বোলিং এর প্রতিবাদ। ঢাবি ছাত্রদলের কৃষি বিশ্ববিদ্যালয়ে আজও রেলপথ অবরোধ। চবির হামলার ঘটনায় মামলা, অস্থিরতা কমানোর চেষ্টায় সরকার। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।